নমস্কার। গল্প গেলা গৌগ্রাসে ইউটিউব চ্যানেলে গল্পপ্রেমী সকলকে স্বাগত। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, তার আগে একটি আবদার, আমাদের এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। শুধু দর্শক শ্রোতা, এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের আমি শুনিয়েছিলাম অখিল ঘোষের লেখা গোয়েন্দা গল্প কলের গান রহস্য। 3টি পর্বে আমি ইতিমধ্যেই এই গল্পের অংশবিশেষ আমি শুনিয়েছি। আজ 4র্থ পর্ব আপনাদের সামনে পেশ করছি। শুরু করছি কলের গান রহস্য। লিখেছেন অখিল ঘোষ। কলের গান রহস্য 4র্থ পর্ব। বলতো, লুজ বা মোড়ক ছাড়া বিড়ির ব্র্যান্ড চেনার কি উপায়? পরদিন টোটোয় যেতে যেতে অর্ক দাদা জিজ্ঞেস করলো। এরকম প্রশ্নে আমার ভূমিকা শুধুই ফ্যাল করে তাকিয়ে থাকার। খারাপ ছাত্রকে মৌখিক পরীক্ষার প্রশ্ন ধরার মতন উত্তরের আশা না করেই আবার জিজ্ঞেস করলো অর্ক দাদা। শিবকান্তর অ্যাস্ট্রে থেকে এতগুলো বিড়ির মোথার মধ্যে একটিমাত্র আধ খাওয়া বিড়ির মোথা তুলেছিলাম কি দেখে? এই দ্বিতীয় প্রশ্নটি বেশ কয়েকবার আমার মনেও উঠেছিল, কিন্তু অর্ক দাদাকে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আমি সুযোগ পেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম। কি দেখে? দুটো প্রশ্নেরই একই উত্তর, সুতো। এক এক কোম্পানির বিড়িতে এক এক রঙের সুতো থাকে, জানিস তো? অ্যাস্ট্রে থেকে যে বিড়িটা তুলেছিলাম সেটাতে 2টো সুতো ছিল। সেটা এই তল্লাটের কোনো বিড়িতে তো থাকেই না। এমনকি আমি খোঁজ নিয়ে দেখেছি এ রাজ্যেও 2টো সুতোওয়ালা বিড়ি নেই। আমরা এখন যাচ্ছি চোখের ডাক্তার ডিবি সরকারের চেম্বারে। গতকাল যে কন্ট্যাক্ট লেন্সটি পাওয়া গেছে তার পাওয়ার পরীক্ষা করার জন্য। ডক্টর ডিবি সরকারের চেম্বারের পাশেই নরসিংহ দিঘি। তার পাশ দিয়ে যেতে যেতে অর্ক দাদা বলল, কোচবিহারে কটা দিঘি আছে বলতে পারিস? আমি একটু ভেবে বললাম, 3টে। না 4টে। না আমার অনুমানের বহর দেখে এবং ক্রমবর্ধমান দৌড় দেখে অর্ক দাদা আর সুযোগ দিল না। বলল, 50টি। সেই জন্যই কোচবিহারকে বলা হয় দিঘির শহর। তুই ভেবে দেখ কতটা প্ল্যান্ড হলে একটা ছোট শহরের মধ্যিখানে এতগুলো দিঘি থাকতে পারে। বেশিরভাগ দিঘি রাজারা খনন করিয়েছিলেন। এতেই বোঝা যায় আমাদের রাজারা কতটা পরিবেশ সচেতন এবং প্রজাবৎসল ছিলেন। শহরের মানুষের জলের প্রয়োজন মেটানোর জন্যই এতগুলো দিঘি খনন করিয়েছিলেন। তুমি কি সবকটা দিঘির নাম জানো? জিজ্ঞেস করলাম। যেমন করে কোচবিহারের বুক থেকে অধিকাংশ দিঘি হারিয়ে গেছে, তেমন করে অধিকাংশ দিঘির নামই আর মনে নেই। হারিয়ে গেছে বলছি কেন, বলা ভালো চুরি হয়েছে বা লুট হয়েছে। এখনো বহু দিঘি লুটের অপেক্ষায় দিন গুনছে। চোরেরা, লুঠেরারা, হায়নারা, শকুনেরা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে আছে। দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্তারা সেসব দেখেও দেখছে না। আমি সর্বসাকুল্যে 8-10খানার নাম বলতে পারবো। ডাক্তার ডিবি সরকারের চেম্বারে এসে পড়লাম, কিন্তু ডক্টর সরকার চেম্বারে নেই। চেম্বারের অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করলো, আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? অর্ক দাদা বলল, না, ডাক্তার সরকার আমার বিশেষ পরিচিত। আমরা কোনো রুগী দেখাতে আসিনি, এসেছি অন্য একটি বিশেষ কাজে।
তাহলে আপনারা ফোনে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখতে পারেন। বলবেন কথা? ডাক্তার সরকারের সঙ্গে কথা বলল অর্ক দাদা। তিনি বললেন লেন্সটি অ্যাটেন্ডেন্টের কাছে রেখে যেতে এবং কাল সকাল 10টার পর যে কোনো সময়ে নিয়ে যেতে। চেম্বার থেকে বেরিয়ে আমরা ক্লাবে চলে এলাম। সেখানে গেটকিপার এবং অন্যান্য কর্মচারীদের আরাক প্রস্থ জিজ্ঞাসাবাদ করলো অর্ক দাদা। প্রত্যেকের ছবি তুলে নিল মোবাইলে। ওখান থেকে আমরা রওনা হলাম থানার দিকে। কিছুটা এগিয়েছি, এমন সময় অর্ক দাদা বলল, রিয়ান, মৌকা আসছে। আমি ঠিক বুঝতে পারলাম না কিসের সুযোগ আসছে। অর্ক দাদা আমাকে বিভ্রান্ত বিহ্বল দেখে উত্তর পূর্ব দিকের আকাশে আঙ্গুল দেখিয়ে বলল, ওই দেখ, ঈশান কোণে আজ মেঘ জমেছে। আমি দেখলাম ঘন কালো মেঘের প্রকাণ্ড একটা ঢেউ তীব্র বেগে গোটা আকাশের দখল নেওয়ার জন্য ধেয়ে আসছে। সঙ্গে শুরু হয়েছে জোর বাতাস। টিভিতে কয়েকদিন যাবতই দেখাচ্ছে 150 কিলোমিটার বেগে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। মুহূর্তে অন্ধকার হয়ে এলো চারিদিক। হাওয়া উঠল প্রবল জোরে। চোখ, মুখ, নাক, কানে ধূলিকণার বাড়ি লাগতে লাগলো। ধুলোর চোটে তাকানো যাচ্ছে না। চারদিক থেকে শুকনো পাতা, প্লাস্টিক, ক্যারিব্যাগ গায়ে এসে আটকে যেতে লাগলো। আমরা পড়ি কি মরি করে দৌড় লাগালাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে লোডশেডিং। আধ ঘন্টা বাদে ঝড় থেমে গেল, কিন্তু বৃষ্টি হয়ে চলল অঝোরে। শহরে বহু গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে, বাজ পড়ে ট্রান্সফরমার পুড়ে গেছে, ফলে বিদ্যুৎ এলো না। খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনাও ক্ষীণ। বৃষ্টি আর বজ্রপাত চলল নাগারে। পরদিন বৃষ্টির বেগ কমে এলেও একেবারে থেমে গেল না। সঙ্গে থেকে থেকে দমকা হাওয়া দিতে লাগলো, ফলে আবার ঠান্ডা পড়ে গেল। রাতে কম্বল ছাড়া চলছে না, যদিও ভরা গ্রীষ্মকাল। অর্কদাদা বলল, আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মতো আরামদায়ক গ্রীষ্ম বোধহয় পৃথিবীতে কোথাও নেই। কয়েকদিন টানা গরম পড়লেই বৃষ্টি চলে এসে গরম উধাও হয়ে যায়। কিন্তু বৃষ্টিটা যতই স্বস্তিদায়ক হোক না কেন, অর্কদাদা মোটেই স্বস্তি পাচ্ছে না। কলের গান চুরি তদন্ত রীতিমতো থমকে আছে। বৃষ্টির জন্য বাইরে যাওয়া যাচ্ছে না, উপরন্তু লোডশেডিং। ইনভার্টারের চার্জও শেষ হয়ে এলো বলে মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যাওয়ার জোগাড়। অর্কদাদাকে দেখলাম পাওয়ার ব্যাংকের সাহায্যে মোবাইলে কি যেন করছে। একবার ওদিকে উঁকি দিয়ে দেখলাম সদ্য তোলা ছবিগুলি বের করে মন দিয়ে সেগুলি দেখছে। ওদিকে পারিজাতবাবুকে ফলো করে কলকাতায় গিয়ে কোনো লাভ হয়নি গপু আর অদ্রিজের। পারিজাতবাবুকে ওরা এক লহমার জন্য চোখের আড়াল হতে দেয়নি। ট্রেনে ওঠার পরই পারিজাতবাবুর সাথে এমনভাবে ভাব জমায় যে তিনি ওদেরকে ওনার কাজ ছাড়া করেন না। উনি তাঁর জেলার প্রত্যন্ত গ্রামের দুজন গরিব ছেলে উচ্চশিক্ষা লাভের আশায়, যারা কলকাতায় এন্ট্রান্স পরীক্ষা দিতে যাচ্ছে, যারা কিনা প্রথম প্রজন্মের অত্যন্ত আগ্রহী ও মেধাবী পড়ুয়া, যারা কিনা এই প্রথমবার কলকাতা যাচ্ছে, যারা কিনা কলকাতার পথঘাট একেবারেই চেনে না, তাদের দেখে পারিজাতবাবুর ভীষণ অনুকম্পা হয় এবং তিনি ওদেরকে নিজের সঙ্গে নিয়ে সল্টলেকের কোচবিহার ভবনে ওঠেন। এমনকি ওদের সঙ্গে করে সেই অ্যান্টিক এক্সিবিশনেও নিয়ে যান। শেষে যখন উনি চলে আসেন, অদ্রিজ গপু ওনাকে জানিয়েছিলেন ওনার যেদিন ফেরার টিকিট, তার পরের দিন ওদের পরীক্ষা।
ওনার একজন পরিচিত ট্যাক্সিওয়ালাকে বলে দিয়েছিলেন ওদের পরীক্ষার স্থলে পৌঁছে দেবার এবং পরীক্ষা শেষে নিয়ে আসার জন্য। কোচবিহার ভবনের কেয়ারটেকারকে বিশেষভাবে বলে এসেছিলেন প্রয়োজনে ওদের সাহায্য করতে। নিজের মোবাইল নম্বর দিয়ে বলেছিলেন যে কোনো সমস্যায় ফোন করতে। এসব শুনে অর্কদাদা বলল, লোকটা সত্যিই ভালো মানুষ। কাহা তক এভাবে বসে থাকা যায় বলতো, বলে একটা ছাতা নিয়ে ঝড় জলের মধ্যে কিছুক্ষণ পর বেরিয়ে গেল অর্কদাদা। ফিরে এলো সেই সন্ধে 7টায়। এসেই একটা ছবি বের করে ওর মোবাইলটা আমার মুখের সামনে ধরে বলল, দেখ তো চিনতে পারিস কিনা। আমি মন দিয়ে ছবিটা কয়েক মিনিট দেখে বললাম, কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে, কেমন চেনা চেনা। অর্কদাদা বলল, 3 দিন সময় দিলাম, বলতে না পারলে গোয়েন্দাগিরি থেকে তোর নাম কাটা। কোনো হিন্ট নেই? না, শুধু এটুকু বলতে পারি লোকটাকে তুই দেখেছিস। ছবিটাকে মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য আরও মিনিট 2 মন দিয়ে দেখলাম। ছোটোখাটো চেহারার একটি মানুষ, গোলগাল মুখ, মাথার চুল কুচকুচে কালো, কিন্তু মুখে একেবারে ধপধপে সাদা চাপ দাড়ি, আর নাকের বাঁ দিকের গোঁফের ঠিক ওপরে একটা মাঝারি সাইজের কালো তিল। আমি অর্কদাদাকে বললাম, আচ্ছা এইরকম কি হয় কখনো, চুল কাঁচা আর দাড়ি পাকা? তা হয় কিনা জানি না, তবে এক্ষেত্রে দাড়িটা যে নকল এটা বোঝাই যাচ্ছে। তাড়াহুড়োয় চুল ও দাড়ির রংটা ম্যাচ করতে পারেনি। মেঘ কেটে গিয়ে ঝলমলিয়ে সূর্য উঠেছে। গাছপালা লতাপাতার মধ্যে এই কদিনের বৃষ্টিতেই একটা সতেজ ভাব জেগে উঠেছে। তাদের গা থেকে ধুলোর আস্তরণ সরে গিয়ে সবুজের সমারোহ ফুটে উঠেছে চারিদিকে। সূর্যের আলো পড়ে পাতাগুলো থেকে হালকা বিচ্ছুরণ চোখে পড়ছে। জানালার ধারে বসে মুড়ি খেতে খেতে দেখছিলাম চোখ জুড়ানো সবুজের মেলা। অর্কদাদা এসে বলল, তৈরি হয়ে নে, বেরোতে হবে। আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আমরা এখন? আমি জিজ্ঞেস করলাম। ক্লাবে। প্রদ্যুম্ন মানিক্যের সঙ্গে একটু দেখা করতে হবে, একটু কথা বলতে হবে। নতুন কোনো সূত্র কি হাতে এসেছে? কলের গানের বাক্সে যে কন্ট্যাক্ট লেন্সটি পাওয়া গেছে সেটি প্রদ্যুম্ন মানিক্যের। কি করে জানলে? ডাক্তার সরকার কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার পরীক্ষা করে যা জানিয়েছেন তা ওর পাওয়ারের সঙ্গে মিলে যাচ্ছে। ক্লাব চত্বরে ঢুকতেই প্রশান্ত দার সঙ্গে দেখা। প্রশান্ত দা বলল, প্রদ্যুম্নবাবু তো চলে গেছেন ত্রিপুরায়। হোয়াট? প্রায় চিৎকার করে বলে উঠল অর্কদাদা। তারপর একটু সামলে নিয়ে বলল, কিন্তু কিভাবে গেলেন? মানে পুলিশের তো নিষেধাজ্ঞা ছিল, আর কেনই বা গেলেন? ওনার বাবা প্রদ্যুম্ন মানিক্য অসুস্থ, মৃত্যুশয্যাশায়ী, তাই পুলিশের স্পেশাল পারমিশন নিয়ে গেছেন। প্রয়োজন পড়লেই চলে আসবেন এই মুচলেখা দিয়ে সেই পারমিশন পেয়েছেন। শুধু তাই নয়, কুমার সাহেব আর তার আরেক সঙ্গীও মুচলেখা দিয়েছেন এই মর্মে যে প্রদ্যুম্ন মানিক্যকে প্রয়োজনে পুলিশের কাছে হাজির করাতে তারা দায়বদ্ধ। প্রদ্যুম্ন মানিক্য যে অসুস্থ এই খবরটা অথেন্টিকেট হলো কিভাবে? অর্কদাদা জিজ্ঞেস করল। জয়পুর রাজবাড়ির ম্যানেজার ফোন করেছিলেন। এছাড়া একটি চিঠিও মেল করে প্রদ্যুম্নকে শুধু কয়েকদিনের জন্য ছেড়ে দিতে অনুরোধ জানান তিনি। এছাড়া প্রদ্যুম্ন মানিক্যের অসুস্থ হওয়ার খবর ত্রিপুরার একটি সংবাদপত্রে বেরোয়, সেটির ছবিও পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। কোন পথে গেলেন? রেল না সড়ক? রেল, সিকান্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস। অর্কদাদা এক মুহূর্ত কি ভেবে নিয়ে বলল, চল রিয়ান, প্রদ্যুম্নকে ধরতে হবে।
হন্তদন্ত হয়ে ক্লাব থেকে বেরিয়ে একটি টোটো দাঁড় করিয়ে তাতে উঠে বসে বলল, রানীবাগান চলো তাড়াতাড়ি। টোটো চলতে শুরু করার পরই অর্কদাদা মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ খুলে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসের কারেন্ট রানিং স্ট্যাটাস দেখতে লাগলো। আমি কিছুই বুঝলাম না। প্রদ্যুম্নকে ধাওয়া করতে রানীবাগান কেন যাচ্ছি? এরকম অবস্থায় কিছু জিজ্ঞেস করাও বারণ। অর্কদাদার নির্দেশ মতো রানীবাগান পার হয়ে তোরসার বাঁধের ওপর উঠে গেল টোটো। তারপর বাঁধ ধরে বাঁ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে চলতে লাগলো। বাঁধ থেকে অনেকটাই দূরে তোরসাকে একটা চ্যাপ্টা রূপলি পাতের মতো দেখা যায়। বাঁধের ধার ঘেঁষে গড়ে উঠেছে জবরদখলি বস্তি। মাঝখানে অনেকটা জায়গা জুড়ে চর। বর্ষায় এই চর আর নদী একাকার হয়ে যায়, এই বস্তি ডুবে যায় জলে। তখন সমস্ত বস্তিটা উঠে আসে এই বাঁধের রাস্তায়। নেতা মন্ত্রীরা এসে ত্রাণ বিলি করার ছবি তোলে, পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়। শহরের ক্লাবগুলো, সমাজসেবী সংগঠনগুলো একদিন করে এসে শুকনো বা রান্না করা খাবার বিলি করে যায়। এটা এখানকার প্রতি বছরের বর্ষাকালের ছবি। একটা খেয়াঘাটের পাশ দিয়ে যাচ্ছি, নাম ফাঁসির ঘাট। একটা বাঁশের মধ্যে একটা সাইনবোর্ড লাগানো, তাতে লেখা ফাঁসির ঘাট। এই নামটা আগেও শুনেছি, কিন্তু কেন এই ঘাটের নাম ফাঁসির ঘাট সেটা জানি না। কেউ বলে এখানে একজন লোক ফাঁসি দিয়ে মারা গিয়েছিলেন, তাই ফাঁসির ঘাট। কেউ বলে কোচবিহারের মহারাজারা অপরাধীদের এখানে এনে ফাঁসি দিতেন, তাই এই নাম। কোনটা ঠিক জানি না। অর্কদাদা জানলে জানতে পারে, কিন্তু ওকে এ বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞেস করা যাবে না। ফাঁসির ঘাট থেকে কিছুটা এগিয়ে বাঁধ ঘেঁষা একটা বাড়ির সামনে টোটো থেকে নেমে পড়লাম আমরা। টোটো ছেড়ে দিয়ে একটা বাড়িতে এসে ঢুকলাম। পাটকাঠির জীর্ণ বেড়া দিয়ে ঘেরা পুরো বাড়িটা। উঠোনে পা দিয়ে অর্কদাদা হাঁক ছাড়ল, লক্ষণবাবু আছেন? লক্ষণবাবু? কে? ভেতর থেকে উত্তর আসে পাল্টা প্রশ্নে। আমি অর্ক। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন বছর 50-এর এক ভদ্রলোক। ফুট 5-এর ছোটখাটো চেহারা, মাথা ভর্তি কালো কুচকুচে চুল, ছোট করে ছাঁটা গোঁফের ওপরে নাকের ঠিক পাশে একটি মাঝারি সাইজের তিল। ছোট্ট উঠোনের উত্তর দিকে ঝড়ে হেলে যাওয়া একটি দক্ষিণ দরজা টিনের ঘর। উঠোনের দক্ষিণ পশ্চিমে একটি ছোট্ট বেড়াহীন ঘর। উনুন দেখে বোঝা যায় এটি রান্নাঘর। উত্তর পশ্চিম কোণে কলতলা, এঁটো কাঁটা ফেলা নোংরা জলে দাঁড়িয়ে আছে একটি টিউবওয়েল। দক্ষিণ পূর্বে ছোট্ট একটি নিকোনো চারদিক খোলা ঘর। ঘরের মাঝখানে প্রদীপ দেওয়ার একটা উঁচু মাটির বেদি। এটি বিশহরীর থান। কোচবিহারের প্রতিটি রাজবংশী বাড়ির অবিচ্ছেদ্য অংশ এই বিশহরীর স্থান বা বিশহরীর মন্দির। প্রতিটি বাড়িতেই এই ধরনের মন্দির রয়েছে, ছোট বা বড়। উঠোনের দক্ষিণ পাশে সীমানা বেড়ার ধার ঘেঁষে কয়েকটি সুপারি গাছ সার বেঁধে দাঁড়িয়ে। তাদের মাঝখানে একটি মাঝারি সাইজের আম গাছ। আম গাছের নিচে একটি বাঁশের মাচা। যিনি বেরিয়ে এসে ভেতরে আসার জন্য অভ্যর্থনা জানালেন তিনি লক্ষণ বর্মন, মহারাজা ক্লাবের মালি। ওনার সঙ্গে বেরিয়ে এসেছে দুটি অপুষ্টিতে ভোগা বাচ্চা। বড়টির বয়স আনুমানিক 6 বছর, ছোটটির 4 কি 5। বাড়িটার সর্বত্র দারিদ্র্যের ছাপ স্পষ্ট। লক্ষণবাবু আমাদের ঘরের ভেতরে বসার অনুরোধ জানালে অর্কদাদা বলল, ঘরে বসার সময় নেই। মাচায় বসতে বসতে বলল, প্রদ্যুম্ন চলে গেছে জানেন?
হ্যাঁ, একটু আগেই দিদি ফোন করে জানালো। কলের গানটা নিশ্চয়ই নিয়ে গেছে। হ্যাঁ, তার মানে আপনি বলছেন যাবার আগে আপনার সঙ্গে ওর দেখা হয়নি? না, দেখা হয়নি। আমি জানতামও না আজই চলে যাবেন। আপনি আপনার মোবাইল থেকে একটা ফোন করুন ওকে। এই এমনি খবর নেওয়ার জন্য ফোন আর কি। ঠিকঠাক মতন জিনিসটা নিয়ে উঠতে পেরেছেন কিনা, কতদূর গেলেন, এসব আর কি। কয়েক সেকেন্ড কথা হলো। ফোন কল শুরু হওয়ার আগে অর্কদাদা ফোনের লাউড স্পিকার আর কল রেকর্ডিং বোতাম অন করে দিয়েছিল। ফোন কাটতেই সেই কথোপকথনের রেকর্ডিং বেশ কয়েকবার শুনল অর্কদাদা। তারপর বেরিয়ে এলাম আমরা লক্ষণবাবুর বাড়ি থেকে। অর্কদাদা বলল, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে, বুঝলি? প্রদ্যুম্নকে ফলো করতে হবে। 20 মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম শুধু একটা পিচ ব্যাগের মধ্যে একটা করে প্যান্ট শার্ট, টুথপেস্ট, ব্রাশ, মোবাইল চার্জার, জলের বোতল, অর্কদাদার ডায়েরি, দুজনের দুটো বই, আধার কার্ডের কপি, এইসব টুকিটাকি আর কি। এছাড়া অর্কদাদার একটি ব্যাগ সবসময় রেডি করা থাকে। এই আইডিয়াটা ফেলুদার থেকে ধার করা, সেটি নিলাম সঙ্গে। স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে দাঁড়াতেই কয়েক মিনিটের মধ্যে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ঘোষণা হলো। অর্কদাদা বলল, ট্রেন ঢুকছে, তৈরি হয়ে নে, আমাদের কামরা মাঝামাঝি পড়বে। আমি অবাক হয়ে বললাম, সে কি? এটা তো দিল্লিগামী রাজধানী, আমরা তো প্রদ্যুম্ন মাণিক্যকে। অর্কদাদা বিরক্ত হয়ে ধমক লাগালো। ফলে চুপচাপ ট্রেনে উঠে জায়গা মতো বসে পড়লাম। অর্কদাদা আগেই টিকিট কেটেছিল অনলাইনে। কামরাটিতে একটিও লোক নেই, সম্ভবত নিউ জলপাইগুড়ি থেকে উঠবে। গুছিয়ে বসে অর্কদাদা বলল, গোয়েন্দাগিরি জিনিসটা অত সহজ নয়, বুঝলি? চোখ, কান, মন সজাগ রাখতে হয় সব সময়। প্রদ্যুম্ন মাণিক্যের সঙ্গে লক্ষণবাবুর ফোনালাপ শুনেছিস, 2-3 বার তার রেকর্ডিংও শুনেছিস, অথচ বুঝতে পারিসনি কোন দিকে গেছে। রেকর্ডিংটাই ভালো করে খেয়াল করিসনি। দাঁড়িয়ে থাকা ট্রেনের ঘোষণা হচ্ছিল বাংলা ভাষায়। কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের সাহায্যে জানা যায় সিকান্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস, যেটাতে করে প্রদ্যুম্ন আগরতলা অভিমুখে রওনা হয়েছে বলে জানানো হয়েছে, সেই সময়ে সেটির রানিং স্ট্যাটাস ছিল আসামের নিউ বঙ্গাইগাঁও আর কোকরাঝাড়ের মাঝামাঝি স্থানে। আরও একটু মন দিয়ে শুনলে বুঝতে পারতিস, ঘোষণায় বলছে 15632 ডাউন বার্মের এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমি প্ল্যাটফর্মে ঢোকার সময় রিজার্ভেশন চার্টে দেখেছি প্রদ্যুম্ন তৎকাল টিকিট কেটে এই ট্রেনের স্লিপার ক্লাসে উঠেছে। আমরা যখন ফোন করছি তখন সেই ট্রেনটি পশ্চিমবঙ্গের কোনো স্টেশনে দাঁড়িয়েছিল। তাহলে আমরা ওকে ধরবো কি করে, কোথায় খুঁজব? আমাদের এই ট্রেন এবং বার্মের এক্সপ্রেস প্রায় একই সময়ে কানপুর গেট পৌঁছায়। সেখানে 45 মিনিট দাঁড়ায় ট্রেন দুটো। সেই সময়ই আমরা এই ট্রেন থেকে বার্মের ট্রেনে উঠে ওকে ফলো করব। আরেকটি কথা অর্কদাদাকে মুডে পেয়ে বলি আমি, তুমি যে মোবাইলে ছবি দেখিয়ে 3 দিনের সময় দিয়েছিলে পরিচয় বের করতে, সেটি বোধহয় বের করতে পেরেছি। সেই কাঁচা চুল, পাকা দাড়িওয়ালা লোকটি আর কেউ নয়, মহারাজা ক্লাবের মালি লক্ষণ বর্মন। ঠিক ধরেছিস, সাবাস। এই লক্ষণ বর্মনই ক্লাবের ভেন্টিলেটর দিয়ে নামিয়ে দেওয়া কলের গান নিয়ে নিউ কোচবিহার স্টেশনের কাছে ওর দিদির বাড়িতে রেখে আসে। আর প্রদ্যুম্ন মাণিক্য সেটা নিয়ে চলে গেছে রাজস্থানের কাছে ভরতপুর জংশনের দিকে। তুমি এটা কবে জানতে পারলে, মানে লক্ষণ বর্মনের ব্যাপারটা? যেদিন ঝড় বৃষ্টি হলো সেই দিন। হোটেল মালকিনের বিবরণ অনুযায়ী মোবাইলে তোলা বিভিন্ন জনের ছবির ওপর ফটোশপ করি। প্রত্যেকজনের মুখে সাদা দাড়ি আর কালো চুল লাগিয়ে দেখি,
তারপর সেই ছবিগুলি নিয়ে হোটেল মালকিনকে দেখাই। তিনি লক্ষণবাবুর ছবিটিকে শনাক্ত করেন। তারপর লক্ষণবাবুকে চেপে ধরতেই তিনি স্বীকার করেন সব। প্রদ্যুম্ন মাণিক্যই তাকে প্রলোভিত করে এবং তিনি ফাঁদে পা দেন। কুমার সাহেবও কি এর সঙ্গে জড়িত? সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। তাহলে তুমি যখন জানতে পারলে তখনই তো কলের গানটা উদ্ধার করা যেত। এই ঝঞ্ঝাটের তো দরকারই পড়তো না। উদ্ধার করা যেত ঠিকই, কিন্তু তাতে একটা কলের গানই উদ্ধার হতো। এর পেছনে যে চক্রটা আছে সেটা পাকড়াও করতে না পারলে এরকম মহামূল্যবান সম্পদ চুরি হতেই থাকবে। কিন্তু তা করতে গিয়ে কলের গানটাই যদি হাতছাড়া হয়ে যায়, অসম্ভব। প্রাণ গেলেও ওটাকে উদ্ধার করবই। কিন্তু এই চক্রগুলো ভয়ঙ্কর হয়। ওদের হাতে নানান অস্ত্রশস্ত্র থাকে। আমাদের হাতে তো কিছুই নেই। যদি আমাদের কাছেও অস্ত্র আছে। আমি অবাক হয়ে অর্কদাদার দিকে তাকালাম। তাহলে কি অর্কদাদার সাথে রিভলভার জাতীয় কিছু আছে? কিন্তু ওর সেরকম কোনো অস্ত্র আছে বলে তো জানি না। তাহলে কি নতুন কিনেছে? আমাদের আছে মগজাস্ত্র আর আত্মপ্রত্যয়। কি আছে তো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভয় জারিয়ে যাওয়া শুরু হয়ে গেল আমার। কোথায় কেমন জায়গায় যাচ্ছি জানি না, প্রতিপক্ষ কেমন তাও জানি না, হাত পা ছাড়া কোনো অস্ত্রও সঙ্গে নেই। কপালে কি আছে কে জানে। কিন্তু এই চক্রগুলো ভয়ঙ্কর হয়। ওদের হাতে নানান অস্ত্রশস্ত্র থাকে। আমাদের হাতে তো কিছুই নেই। যদি আমাদের কাছেও অস্ত্র আছে। আমি অবাক হয়ে অর্কদাদার দিকে তাকালাম। তাহলে কি অর্কদাদার সাথে রিভলভার জাতীয় কিছু আছে? কিন্তু ওর সেরকম কোনো অস্ত্র আছে বলে তো জানি না। তাহলে কি নতুন কিনেছে? আমাদের আছে মগজাস্ত্র আর আত্মপ্রত্যয়। কি আছে তো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভয় জারিয়ে যাওয়া শুরু হয়ে গেল আমার। কোথায় কেমন জায়গায় যাচ্ছি জানি না, প্রতিপক্ষ কেমন তাও জানি না, হাত পা ছাড়া কোনো অস্ত্রও সঙ্গে নেই। কপালে কি আছে কে জানে। ট্রেন চলেছে হু হু করে। বলা ভালো যেন তেড়ে ফুঁড়ে পথ বের করে ছুটে চলেছে দুরন্ত দূরপার কালা পাহাড়। তার থামা নেই, বিরাম নেই, শুধুই ছুটে চলা। আশেপাশের গাছপালা, লোকলস্কর, ঘরবাড়ি, দোকানপাট, গাড়ি ঘোড়া সব যেন ওকে ধরার জন্য ছুটে আসতেই নিজেরাই পেছনে পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। জানালার ধারে বসে বাইরে তাকিয়ে এরকম কবি কবি অবান্তর ভাবনা ভাবছি। অর্কদাদা মোবাইলে গুগল ম্যাপ বের করে ভরতপুর জংশনের আশেপাশের সব কিছু স্টাডি করছে। এরকম ট্রেন যাত্রা আমার একেবারেই ভালো লাগে না। হু হু করে চলা, শুধু থামা নেই। স্টেশনে স্টেশনে থামবে, লোক উঠবে নামবে, ফেরিওয়ালারা নানা সুর করে উঠবে নামবে, তাদের নানা সুর শোনা যাবে। লোকের ব্যস্ততা, উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করা, বসার জায়গা নিয়ে ঠেলাঠেলি, চাপাচাপি, কথা কাটাকাটি, ভিখিরি হিজড়ে গান গাইয়ে সকলের স্বস্বরে উপস্থিতি এবং কার্যকলাপ, ঝালমুড়ি, চা, রসগোল্লা ইত্যাদি কত ধরনের খাবারের চলমান পসরা, তাদের বিচিত্র বাচনভঙ্গি, এইসব মিলিয়ে সরগরম সফর না হলে কি ভালো লাগে? এসব সুপারফাস্ট ট্রেনে এসব অনেকটাই কম, বোরিং এক ধরনের যাত্রা। আমরা কানপুর স্টেশনে নেমে দেখি বার্মের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। যে কামরায় প্রদ্যুম্ন মাণিক্য আছে তার পাশের কামরায় উঠে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম আমরা। কয়েক মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিল। অর্কদাদা বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি বাথরুম থেকে আসছি। আমি দরজায় দাঁড়িয়ে
দেখছি কিভাবে সব কিছু পেছন দিকে ছুটে ছুটে যাচ্ছে। ঝিল, তালাও, নদী, ভয়েস্কি তবেলা, ধোবিকি ঘাট, বাজার, বস্তি সব চলেছে পেছন দিকে। এদিককার বাড়িঘর, লোকজন, দোকানপাটের সাজসজ্জা ইত্যাদির সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এসবের তফাৎটা বেশ চোখে পড়ছে। আবহাওয়ার তারতম্য অনুভূত হচ্ছে এবং এসব অনুভূতির মধ্যেও ভেতরে ভেতরে আরেকটা অনুভূতি জাঁকিয়ে বসছে আমার। একটা অজানা ভয়ের অনুভূতি ভেতরে ভেতরে আমাকে বিদ্ধ করছে। এতক্ষণ মৃদুভাবে ছিল, কিন্তু এই ট্রেনে ওঠার পর থেকে সেই ভয়ের মাত্রাটা বেড়ে চলেছে এবং বেশ দ্রুত গতিতেই বাড়ছে। গুড ইভিনিং মিস্টার ওয়াট্রিয়ান। আমি ভয়ানক রকম চমকে উঠে ঘুরে দাঁড়ালাম, কারণ আওয়াজটা আমার পেছন থেকে এলো। রীতিমতো সারা শরীরে কাঁপন শুরু হয়ে গেল আমার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত ভদ্রলোক। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম হাঁ করে। অল্প বয়সী ভদ্রলোক, মুখে কাঁচা চাপদাড়ি, গালে একটি প্রায় মিশে যাওয়া কাটা দাগ। কথাগুলো বেরিয়েছে ওর মুখ থেকেই। চশমা পরা স্থির দৃষ্টি আমার চোখের দিকে নিবদ্ধ হয়ে আছে। आप किसी সাউন্ড সিস্টেম के सिलसिले में आए हैं, एम आई राइट? গম্ভীর গলায় বললেন ভদ্রলোক। আমার হাঁটু দুটি এমনভাবে কাঁপতে লাগলো যেন এক্ষুনি দুমড়ে যাবে ও দুটো। आपका काजिन शार्लोकार को कहा है? সেই অসহ্য রকম গম্ভীর গলায় আবার জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমি এবার বোধহয় পড়ে যাব। আমি আমার কাছাকাছি দেওয়ালের একটা হাতল ধরলাম। সারা শরীর দরদর করে ঘামতে লাগলো আমার। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম যেন। ভদ্রলোক এবার আমার দিকে 2 কদম এগিয়ে এলেন। তারপর ধীরে ধীরে ওর মুখটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কি করতে চান ভদ্রলোক? মতলবটা কি? আমার কানের কাছে এসে থেমে গেল ওর মুখটা। ফিসফিস করে তিনি যেটা বললেন তাতে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। ভাবরাস নে, আমি অর্ক দাদা। তুই যখন চিনতে পারিসনি, প্রদ্যুম্নও পারবে না। ওর হাতের ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন তুই যা, ব্যাগে সব রেডি করা আছে, ভালো করে মুখে লাগিয়ে নে। এবার পাড়ার নাটকে যে মেকআপ করেছিলি সেটাই রেডি করে রেখেছি তোর জন্য। তুই শুধু ঠিকঠাক মতো মুখে টুখে লাগিয়ে নে। গোঁফ দাড়ি লাগিয়ে সামনে আসতেই অর্ক দাদা বলল, হাসা চল। S5 কামরার 30 নং সিটের সামনে চলে এলাম আমরা। 28 আর 33 নং সিট লোয়ার বার্থ, 29, 34 মিডিল বার্থ, 30-35 নং সিটগুলি আপার বার্থ, আর 32 ও 39 নং সিট সাইড বার্থের। 8টি সিটের মধ্যে 5 জন সিটে বসে আছেন। 2টো জানালায় 2 জন বসে ঝিমোচ্ছে, বাকি 3 জন মোবাইল খোঁচাচ্ছে। সাইড বার্থ দুটো ফাঁকা, আর 30 নং আপার বার্থে বসে জুলজুল করে তাকিয়ে আছে প্রদ্যুম্ন মাণিক্য। তার মাথার কাছে খাড়া করে রাখা ঢাউস একটি পিঙ্ক রঙের ট্রলি ব্যাগ। তারই গায়ে হালকা হেলান দিয়ে বসে আছে, ঠিক যেন একটা ঘুঘু পাখি বসে বসে ডিম পাহারা দিচ্ছে। আমরা 2 জন সাইড বার্থের সিটে বসে পড়লাম। অর্ক দাদা একটু পরে এক এক করে কে কোথায় যাবে তা জানার জন্যে জনে জনে জিজ্ঞেস করতে লাগলো। প্রদ্যুম্নকেও জিজ্ঞেস করলো, আপ কাহাঁ তক যায়েঙ্গে? ভরতপুর। সংক্ষিপ্ত জবাব দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন করলো প্রদ্যুম্ন, আপ লোগ? হাম ভি ভরতপুর। আচ্ছা। ট্রেনে তেমন কিছু ঘটলো না।
ভরতপুর জংশনে ট্রেন ঢুকলো 6:45-এ। 6:45 বেজে গেছে, কিন্তু সন্ধ্যের কোনো চিহ্ন নেই। অর্কদাদা বলল, এদিকটায় সূর্য অস্ত যায় অনেক দেরিতে, ওঠেও অবশ্যই দেরিতে। স্টেশনে ট্রেন ঢুকতেই ওপর থেকে নেমে পড়ল প্রদ্যুম্ন। হাতের ট্রলিটি নামিয়ে রওনা দিল দরজার দিকে। আমরাও ওর পেছন পেছন গেলাম। প্ল্যাটফর্মে ও নামতেই ওর দিকে এগিয়ে এলো দুজন সন্ডামার্কা লোক। ওর সঙ্গে হ্যান্ডশেক করে বলল, গাড়ি তৈয়ার হ্যায়। আমরা ওদিকে মনোযোগ না দেবার ভান করলাম। ব্যস্ততা দেখিয়ে পেছন দিকে চলে গেলাম, যাতে ওর গতিবিধি দূর থেকে লক্ষ্য করতে পারি। কিন্তু ওই সন্ডামার্কা লোক দুটোকে দেখার পর আমার বুকটা ক্রমাগত ধরাস ধরাস করতে লাগলো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল ভয়ে। স্টেশন থেকে বেরিয়ে কার পার্কিং স্লটে দাঁড়ানো একটি ছাই রঙের সুইফট ডিজায়ার গাড়িতে উঠল ওরা। আমরা পার্কিং স্লটে ঢুকতেই একজন গুজরাটি ড্রাইভার বলল, গাড়ি চাইয়ে বাবুজি, I-20 AC। अर्को बोलो, चलेगा। सामने जो ग्रे कलर का स्विफ्ट डिजायर निकल रहा है उसको फॉलो करना है। ड्राइवर बोलो, ठीक है, जल्दी बैठ जाइए। अल्पक्षणेर मध्य आमादेर गाड़ी प्रद्युम्नेर गाड़ी के धरे फेललो। एकेबारे पेछन पेछन चलते लागलो। अर्को दादा बोलो, ड्राइवर साहब थोड़ा डिस्टेंस रख के चलिए। आमादेर ड्राइवर गाड़ीर स्पीड कमिए दिल। किन्तु मिनिट 10 चलार पर एक व्यस्त मोड़ एसे गेल। ग्रीन सिग्नल पेये हु हु करे बेरिये गेल प्रद्युम्नर गाड़ी और संगे संगे लाल सिग्नल ज्वले उठल। आमादेर गाड़ी थेमे गेल। अर्को दादा डान हाथ दिए ओर बाँ हाथेर तालुते एक घुषि मेरे बोलल, शिट। सिग्नल पेये आबार छुटल आमादेर गाड़ी, किन्तु प्रद्युम्नर गाड़ी हारिये गेल। प्राय 100 किलोमीटर बेगे मिनिट 10 छूटेও से गाड़ी नजरे एलो ना। अर्को दादार चोखे मुखे हताशार छाप फुटे उठल। एत दूर छूटे एसेও शून्य हाथे फिरे जेते हबे। किसी भी कीमत पर उस गाड़ी को पकड़ना है ड्राइवर जी, बोलो अर्को दादा। गाड़ी का नंबर मालूम है आपको? आमी बोललाम, RJ29B 5070। अर्को दादा এই অবস্থাতেও বলল, গুড। হঠাৎ গাড়িটা একটা ঝাঁকুনি খেয়ে বাঁদিকে কাঁধ হয়ে কিছুটা চলে আবার সোজা হয়ে চলতে লাগলো। টাল সামলে নিয়ে দেখি একটা অপেক্ষাকৃত সরু রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন ड्राइवर আমাদের গাড়িটা। अर्को दादा बोल, क्या कर रहे हो ड्राइवर साहब? उस गाड़ी जिस एरिया का ये शॉर्टकट है। तकदीर ने साथ दिया तो एके रास्ताटा सरू, तार उपर भीड़ रयेछे, किन्तु आमादेर ड्राइवर साहेबेर हाथ बेश पाका बोलेई मने हलो। 100 काछाकाछि स्पीड रेखेও अत्यंत सतर्कतार साथे चालाते लागलेन। मिनिट 20 पर गाड़ीटा आबार मेन रास्तार मुखे एसे पौंछलो जखन, तखन देखी एक छाई रंगेर गाड़ी सामने दिए भुस करे बेरिये गेल। गाड़ीटा छाई रंगेर सुइफ्ट डिजायर, नम्बर RJ29B 5070। ओ रहा, बोले उठलो आमादेर ड्राइवर साहब। शाबाश ड्राइवर जी, शाबाश। उच्छ्वसित हये उठलो अर्को दादा। थोड़ा डिस्टेंस रख के चलते रहिए। दुटो गाड़ी झड़ेर बेगे चलते लागलो। सामने छाई रंगेर सुइफ्ट डिजायर, 50-60 मीटर दूरे आमादेर गाड़ी। आमी लक्ष्य करलाम এই এলাকাটা লোকালয়ের কিছুটা বাইরে। রাস্তায় চলমান গাড়ি ঘোড়া ছাড়া কোনো লোকজন দেখা যাচ্ছে না, ফলে গাড়ি চলছে তীর বেগে। প্রায় আধ ঘন্টা এভাবে চলার পর ডান দিকের একটা গ্র্যাভেল রাস্তায় ঢুকে গেল সুইফট ডিজায়ার। ফলে আমাদেরও যেতে হলো পেছন পেছন। আশেপাশে একটা স্বল্প বসতি বস্তির মধ্যে দিয়ে রাস্তাটি গেছে।
রাস্তার দুপাশে যদিও দু একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, তা সবই রাজস্থানী ভাষায়, ফলে জায়গার নাম লেখা দেখে বুঝতে পারছি না। যদিও বা ইংরেজিতে লেখা দু একটা আসছে সাইনবোর্ড, তাও এতটাই আকস্মিকভাবে আসছে যে সেটি পড়তেও পারছি না। তাছাড়া উৎকণ্ঠা এতটাই নিমজ্জিত যে অন্য কোনো কিছু মাথায় ঢুকছেও না এই মুহূর্তে। অর্কদাদা একদৃষ্টে সামনের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে রাস্তাটা লোকালয় পার হয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। দুপাশে বড় বড় নানা জাতের গাছ আর কাটা জঙ্গল। গাছগুলো অনেক পুরনো, এক একটা যেন বিশাল আকায় দৈত্য। আমার ভেতরের ভয়টাকে উস্কে উস্কে দিচ্ছে যেন ওরা। দু একটা গাছের ডাল কখনো কখনো রাস্তার এপাশ থেকে ওপাশের ডালপালার মধ্যে মিশে গেছে। তাতে মনে হচ্ছে রাস্তাটা যেন ঢুকে গেল একটা বিকট হা মুখের মধ্যে। একটা কাঁটা ঝোপের পাশে সামনের গাড়িটা দাঁড়িয়ে পড়ল। অর্কদাদার নির্দেশে আমাদের গাড়িটাও রাস্তার পাশের একটা ঝোপের আড়াল নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঝোপের আড়াল থেকে আমরা দেখলাম প্রদ্যুম্ন আর দুজন ষণ্ডা ডান দিকে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল। প্রদ্যুম্নর হাতে সেই পিঙ্ক রঙের ঢাউস ট্রলি ব্যাগ। গাড়িটি ওদের নামিয়ে দিয়ে সোজা বেরিয়ে গেল। अर्कोदादा बोलो, ड्राइवर जी चलिए वहां तक पहुंचा दीजिए। गाड़ीर भाड़ा मिटिए आमरा प्रद्युम्नरा जेदिके गेछे सेई दिके पा बाड़ाচ্ছি। एमन समय पेछन थेके सुनिए ड्राइवर साहब डाकलेन। आमरा घुरे दाঁড়াতে তিনি হিন্দিতে বললেন, মাফ করবেন, আপনারা কোথা থেকে কেন এখানে এসেছেন তা জিজ্ঞেস করার হক আমার নেই। আপনাদের দেখে সজ্জন বলেই মনে হচ্ছে, আর এটুকু বুঝতে পারছি ভীষণ বিপজ্জনক একটা কাজে মেতে উঠেছেন আপনারা। দেখুন, এই এলাকাটা কিন্তু খুবই বাজে একটা জায়গা। দুপুরের পর কোনো বাইরের লোক এই এলাকায় আসে না। ওই যে কাঁটা ঝোপটি দেখছেন, ওটির পরেই একটা পুরানা হাভেলি আছে, যেটাকে লোকে ভূত বাংলো বলে জানে। ওখানে মাঝে মধ্যেই লাশ পাওয়া যায়। একটা ভয়ঙ্কর কুখ্যাত অবৈধ কারবারির দল এসবের সঙ্গে যুক্ত। এখানকার পুলিশ এদের কিচ্ছু করতে পারে না। তাই আমার পরামর্শ ও অনুরোধ, আপনারা ফিরে যান। এসব শুনে ভয়ে হাত পা পেটের ভেতর সেঁধিয়ে গেল আমার। আবার গাড়িতে গিয়ে বসবো কিনা ভাবছি, কিন্তু অর্কদাদা কোন ধাতুতে গড়া কে জানে। ভয় ডর বলতে কোনো জিনিস বোধ হয় ওর মধ্যে নেই। ও ড্রাইভারকে পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে फिल्मी कायदाয় বলল, खतरे से खेलना ही हमारा शौक है, सर पर कफन बांध के आया है हम लोग, नमस्ते। শুধু দর্শক শ্রোতা, অখিল ঘোষের লেখা কলের গান রহস্য গোয়েন্দা গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা অচিরেই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।